নায়করাজ রাজ্জাক ভার্সেস ইলিয়াস কাঞ্চন দুজনই বাংলা সিনেমার দুটো বিশাল বড় ব্র্যান্ডের নাম, দুজন বড় সুপারস্টারের নাম। এবং আজকে আমরা কথা বলবো যে আসলে পারিশ্রমিক লড়াইয়ে এই দুই বড় সুপারস্টারের ভিতরে আসলে কে সেরা। পারিশ্রমিক নিয়ে আমরা নানান সময় নানান রকম কথা বলি, নানান রকম ব্যাপার আমাদের সামনে উঠে আসে যে কোন হিরো বেশি টাকা চার্জ করে, কোন হিরোইন বেশি টাকা চার্জ করে। তো এই দুইজন নায়ক সমসাময়িক না হলেও কিন্তু তারা একটা প্রাইম টাইম কিন্তু পেয়েছে। যেমন 77-এ যখন ইলিয়াস কাঞ্চন আসে, নায়করাজ রাজ্জাক তখন দেশের সবচেয়ে বড় সুপারস্টার, এবং তখন তার রেমুনেশন কত ছিল এবং ইলিয়াস কাঞ্চনের এই রেমুনেশন তখনই বা কত ছিল, এবং একটা টাইমে রাজ্জাকের শেষের দিকে এসে বা পারিশ্রমিকের কত হয় বা ইলিয়াস কাঞ্চনের বা তখন কত হয়। তো পারিশ্রমিকের এই দৌড়ে আজকে এই দুজন সুপারস্টারকে নিয়ে আজকে আমরা এই ভিডিওটি মেক করতে যাচ্ছি, এবং এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন যে আসলে পারিশ্রমিকের দৌড়ে কে কতটা এগিয়ে ছিল, এবং এটা আপনারা জানতে পারবেন। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন। তো নায়করাজ রাজ্জাক ভার্সেস ইলিয়াস কাঞ্চন, আমরা পারিশ্রমিকের এই দৌড় নিয়ে কথা বলবো। তো পারিশ্রমিকের দৌড় নিয়ে যদি আমরা কথা বলি, নায়করাজ রাজ্জাকের বাংলা সিনেমাতে 1967-এ বেহুলা সিনেমার মধ্য দিয়ে তার এন্ট্রি ঘটে, এবং তখন কিন্তু মানুষ রেমুনেশন নিত। হিরোরা কিন্তু 20,000 বা 10,000 এরকম, হয়তো 10, 20, 30 হাজার টাকা, কিন্তু তখন কিন্তু এর থেকে বেশি বা রেমুনেশনের কিন্তু তখন কিন্তু এরকমের কোনো অন্যরকম কোনো ব্যাপার কিন্তু ছিল না। কিন্তু এরপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু আসলে রেমুনারেশনের যে ধারা বাড়তে থাকে। তো এরপরে আমরা দেখলাম 70s। তো 70s কিন্তু বাংলা সিনেমার একটা অন্যরকম একটা ব্যাপার ছিল, এবং 70s-এ কিন্তু আমরা অনেক ভালো ভালো সিনেমা দেখতাম, অনেক ভালো ভালো আর্টিস্ট তৈরি হতো, এবং 70s-এ কিন্তু নায়করাজ রাজ্জাকের রেমুনারেশন কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। এবং অলরেডি আমরা যদি হোল 70s যদি আমরা হিসাব করি, তখন কিন্তু তিনি রীতিমতো 50,000 কিন্তু তখন তিনি কিন্তু রেমুনেশন ক্রস করে গিয়েছেন। তো তখন যদি আপনি যদি হিসাব করেন যে 50,000 টাকা কিন্তু তিনি কিন্তু তখন ক্রস করে গিয়েছেন যখন 77-এ। তার একের পর এক ভালো ভালো সিনেমা আসছে, নীল আকাশের নিচে, রাংবাস থেকে শুরু করে একের পর এক যখন তিনি ভালো ভালো সিনেমা করে যাচ্ছেন, তখন কিন্তু আমরা দেখছি যে তার বেশ কিছু ভালো ভালো সিনেমা ক্লিক করছে, এবং তখন কিন্তু তিনি এরকম রেঞ্জে কিন্তু চার্জ করতেন। এবং আপনি যদি 70-এর শেষ দিক অবধি যদি আপনি যদি তার রেমুনেশন যদি আপনি দেখেন, তো সেখানে কিন্তু এরকমই কিন্তু তার 50,000 বা 60,000 এরকম কিন্তু তার রেমুনেশন কিন্তু এরকম কিন্তু তার থাকবে। এবং আমরা যদি দেখি যে 70-এর লাস্টের দিকে, তো তখনও কিন্তু তিনি প্রায় 1 লাখ তখনও কিন্তু তিনি ক্রস করেনি নায়করাজ রাজ্জাক। এবং 77-এ ইলিয়াস কাঞ্চন যখন রেমুনেশন নেওয়া চার্জ করলেন, তখন কিন্তু তিনি আসলে ওরকম যা দিত তাই 10,000 হতে পারে, 20,000 হতে পারে। তো এর বেশি কিন্তু 70-এ কিন্তু তাকে কেউ এরকম দিত না। তো এরপরে 80s গেল, আসলে কার ক্যারেক্টার কীরকম, কে কীরকম রেমুনেশন নেয়, এটা কিন্তু সময়ের উপরে কিন্তু অনেকটা ডিজার্ভ করে। তো এরপরে যখন আমরা পা দিলাম আমাদের বাংলা সিনেমা, যখন আসলে আমরা পা দিলাম 70-এ, তখন কিন্তু মানে 70-এর পর 80-এ পা দিলাম, তখন কিন্তু সবার রেমুনেশন রীতিমতো কিন্তু বাড়তে লাগলো। এবং নায়করাজ রাজ্জাক আমরা যদি 70 যদি হিসাব করি, তো 70-এর যে রেঞ্জে চার্জ করতো, তো 80 এসে কিন্তু সে তার থেকে আরও অনেক গুণ প্রায় ডাবল রেমুনেশন হয়ে গেল। তিনি কিন্তু প্রায় 1 লাখ এর আশেপাশে কিন্তু তিনি চার্জ করতেন, এবং 80,000 অবধি লাস্ট 80s অবধি এসেছিল, এবং তখন কিন্তু তিনি একটা হিউজ অ্যামাউন্ট চার্জ করতেন। এবং ইলিয়াস কাঞ্চন কিন্তু আমরা দেখলাম যে প্রথম অবধি কিন্তু তিনি আসলে 1983 বা 4 অবধি যখন তার একক নায়ক হিসেবে আঁখি মিলন সিনেমাটা যখন ক্লিক করে গেল, তখন কিন্তু তার রেমুনেশন কিন্তু প্রায় 50,000 আপ কিন্তু বাড়তে থাকলো। হ্যাঁ, এবার 1989 অবধি তার কিন্তু এরকম 50,000, 40,000 বা 60,000 এরকম রেঞ্জে কিন্তু সে চার্জ করতো। এবং লাস্ট 80-তে যখন তার কয়েকটা সিনেমা বিশাল বড় মাপের ক্লিক করলো, হিজ নাম্বার 1 সুপারস্টার দিকে তিনি এগোলো, তখন 1 লাখের আশেপাশে তিনিও কিন্তু চার্জ করতো। এটা হচ্ছে মূলত এই দুই হিরোর আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা যদি তাদের যে 80-এর যে হিসাবটা, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এরপরে 90-এ কিন্তু গোটা হিসাব কিন্তু বদলে গেল। গোটা রেমুনেশনের পুরো
প্রেক্ষাপটে কিন্তু দৃশ্যপটে পুরো চেঞ্জ হয়ে গেল। এখন মানুষ যে টাকা চার্জ করতো তখন কিন্তু মানুষ অন্যরকম চার্জ করতে লাগলো, তখন সব হিসাব নিকাশ বদলাতে লাগলো, তখন ইনকাম ডিরেক্টর প্রডিউসারদের সব হিসাব নিকাশ সব কিন্তু রীতিমতো পাল্টাতে লাগলো। এবং তখন দেখা গেল যে নায়করাজ রাজ্জাক রীতিমতো 4 থেকে 5 লাখ টাকার মতো আশেপাশে কিন্তু তিনি এইটিতে চার্জ করতে লাগলো। যদিও বা ক্যারেক্টার বেজ হলেও তিনি সিনেমার ওয়ান ম্যান আর্মি, তিনি সিনেমার সব কিছু থাকলেন। এবং ইলিয়াস কাঞ্চনও কিন্তু 1 লাফে 6 লাখ ক্রস করলো। এরপরে 90 যে আমরা দেখলাম 3-4 বছর নায়করাজ রাজ্জাক একটা বিশাল ব্যবধানের গ্যাপ নিল, এর মধ্য দিয়ে ইলিয়াস কাঞ্চন 7 লাখ ক্রস পত্রিকাতে, অর্থাৎ তিনি হাইয়েস্ট পেইড অ্যাক্টর হিরো এরকমভাবে চার্জ করলো। এরপর যখন 97 নায়করাজ রাজ্জাক ব্যাক করলো তখন ওরকম 4-5 লাখের আশেপাশে নেওয়াও তার জন্য একটা কঠিন ছিল। কিছু প্রডিউসার তাকে দিত, কিছু প্রডিউসার তাকে দিত না। ইলিয়াস কাঞ্চন কিন্তু তখন প্রায় 7 লাখ নিয়ে তিনি তখন কাজ করছে। এরপরে তার লাস্টের দিকে হয়তো তিনি 5-6-এ কম্প্রোমাইজ করে কাজ করেছেন। নায়করাজ রাজ্জাকও 4-5 অব দি 4 লাখ এরকমভাবে কাজ করেছে। এরপরে 2000 সালের পরে তো আমরা দেখলাম যে তাদের কারোরই ক্যারেক্টার বেজেও নায়করাজ রাজ্জাক ওরকমভাবে তিনিও রেমুনেশন পেতেন না, যেহেতু সিনেমার মার্কেট বুঝতে হবে, ক্যারেক্টার অনুযায়ী বুঝতে হবে। ইলিয়াস কাঞ্চনও তখন কম কাজ করছে, তো তখনকার রেমুনেশনের হিসাবটা কেউ কম্প্রোমাইজ করেছে, কেউ কম্প্রোমাইজ করেনি, হয়তো পত্রিকাতে এসেছে, হয়তো পত্রিকাতে এসেনি। তো এটা হচ্ছে মোটামুটি এই দুই বড় সুপারস্টার, তাদের আসলে রেমুনারেশনের যে হিসাব নিকাশ, তো সেটা নিয়ে ফিল্ম ইন্সপায়ার স্পেশাল একটা আয়োজন ছিল। তো ভিডিওটি কেমন লাগলো, এই দুই মহান সুপারস্টারের পারিশ্রমিকের দৌড়ে কে সেরা, কে কখন কত টাকা চার্জ করছে, এটা নিয়ে ফিল্ম ইন্সপায়ার স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে অবধি সবাই ফিল্ম ইন্সপায়ার সঙ্গে কিন্তু থাকবেন।